সাহস মানে ভয় পাওয়া নয়, সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া। কল্পনা করুন একটা দৃশ্য, একদিকে ফ্রান্স পৃথিবীর 5টি পারমাণবিক শক্তির দেশের একটি, অন্যদিকে ইসিও ডাব্লিউএস 15টি দেশের বিশাল আঞ্চলিক সংগঠন, আর একদিকে আইএমএফের বিশ্বব্যাংক, যাদের কথা না শুনলে বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। এই তিনটি শক্তি একসাথে চাপ দিচ্ছে একটি ছোট্ট দেশকে, যার কোনো সমুদ্র বন্দর নেই, যার সীমান্তে জিহাদি গোষ্ঠী, যার কোষাগার খালি। সেই দেশটার নাম বুরকিনা ফাসো। আর সেই দেশের 37 বছরের এক ক্যাপ্টেন পরপর সবাইকে না বলে দিলেন কিভাবে, কোন শক্তিতে। আজ সেই গল্পটাই বলবো। এই লড়াইটা বুঝতে হলে আগে জানতে হবে ফ্রান্স আর বুরকিনা ফাসোর সম্পর্কটা আসলে কেমন ছিল। বুরকিনা ফাসো এক সময় ফরাসি উপনিবেশ ছিল। 1960 সালে স্বাধীনতা পেলেও বাস্তবে ফ্রান্সের প্রভাব কখনো যায়নি। দেশের নিরাপত্তায় ফরাসি সেনারা থাকত। দেশের মুদ্রা সিএফএ ফ্রাঙ্ক ছিল ফরাসি ট্রেজারির সাথে যুক্ত, আর সোনার খনিগুলো চলত ফরাসি ও পশ্চিমা কোম্পানির হাতে। এই ব্যবস্থাটা ছিল অনেকটা এরকম, স্বাধীনতার কাগজ আছে কিন্তু স্বাধীনতা আর বাস্তবতা নেই। দেশের সম্পদ যাচ্ছে বাইরে, দেশের মানুষ থাকছে গরিব। ট্রাওরের ক্ষমতায় আসার পর প্রথম কাজটাই করলেন এই সম্পর্ক ছিন্ন করতে। 2023 সালের জানুয়ারি ট্রাওরে ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কার করলেন, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি বাতিল করলেন এবং ফরাসি সেনাদের বের করে দিলেন, যারা এতদিন মার্কিন লজিস্টিক ও গোয়েন্দা সহায়তায় আঞ্চলিক সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছিল। নিষিদ্ধ করা হলো তাদেরকে। এটা কতটা সাহসী পদক্ষেপ ছিল বুঝুন। ফ্রান্স তখনও সাহেল অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। প্যারিস থেকে চাপ আসছে, কিন্তু ট্রাওরে নড়ছেন না। ফ্রান্স হুমকি দিল, সাহায্য বন্ধ হলো। ট্রাওরে বললেন ঠিক আছে। ফ্রান্স বলল নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে। ট্রাওরে বললেন আমরা নিজেরা সামলে নিব। ফরাসি সেনাদের শেষ দলটি 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে বুরকিনা ফাসো ছেড়ে চলে যান। সেদিন ওয়াগদুর রাস্তায় হাজার হাজার মানুষ উৎসব করছিল। ফ্রান্সকে বিতরণের পর দ্বিতীয় সংঘাত শুরু হলো ইসিও ডাব্লিউএস এর সাথে, পশ্চিম আফ্রিকার 15টি দেশের আঞ্চলিক সংগঠন। ইসিও ডাব্লিউএস কি? সহজ কথায় এটা পশ্চিম আফ্রিকার একটা ক্লাব, যেখানে সদস্য দেশগুলো বাণিজ্য করে, মানুষ পাসপোর্ট ছাড়া যাতায়াত করে এবং রাজনৈতিক সিদ্ধান্তে একসাথে কাজ করে। কিন্তু তাওরে তার মিত্ররা ইসিডাব্লিউএসকে দেখছেন অন্যভাবে। তাদের চোখে এটা ছিল পশ্চিমা স্বার্থের একটা হাতিয়ার। 2023 সালের সেপ্টেম্বরে বুরকিনা ফাসো, মালি, নাইজার মিলে তৈরি করলো অ্যালায়েন্স অফ সাহেল স্টেট AES, একটি নতুন প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার জোট। একজন সিনিয়র কর্মকর্তা ক্রাইসিস গ্রুপকে জানান এটি ন্যাটোর আদলে তৈরি। তারপর 2024 সালের জানুয়ারিতে তিনি 3টি দেশ একসাথে ঘোষণা দিল তারা ইসিডাব্লিউএস ছেড়ে যাচ্ছে। কারণ হিসেবে তারা উল্লেখ করলো ইসিডাব্লিউএস অবৈধ, অন্যায্য, অমানবিক ও দায়িত্বহীন নিষেধাজ্ঞার কথা। ভাবুন, 50 বছরের পুরনো একটি আঞ্চলিক জোট ছেড়ে বেরিয়ে যাওয়া। এটা শুধু একটা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এটা ছিল একটি ঘোষণা, আমরা আর পুরনো নিয়মে খেলব না। 2025 সালের 28 জানুয়ারি তাদের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। কিন্তু শুধু সামরিক ও কূটনৈতিক সংঘাতে ট্রাওরে থেমে থাকেননি, তিনি আঘাত করলেন আরও গভীরে মুদ্রায়। সিএফএ ফ্রাঙ্ক, এই নামটা অনেকটা হয়তো পরিচিত নন। পশ্চিম আফ্রিকার 14টি দেশ এই মুদ্রা ব্যবহার করে। এই মুদ্রাটা ফরাসি ট্রেজারি গ্যারান্টিতে চলে এবং ইউরোর সাথে যুক্ত। মানে হলো এই দেশগুলো নিজেদের মুদ্রানীতি নিজেরা ঠিক করতে পারে না, সুদের হার বাড়াতে বা কমাতে পারে না, নিজেদের অর্থনীতির চাহিদা অনুযায়ী মুদ্রা ছাপাতে পারে না। সেনেগালের অর্থনীতিবিদ অ্যান্ডেঙ্গো সাম্বা সিলা আল জাজিরাকে বলেছেন সিএফএ ব্যবহারকারী আইভরি কোস্ট, যা সিএফএ জোনের সবচেয়ে বড় অর্থনীতি। সে 1978 সালে তার সর্বোচ্চ মাথাপিছু আয়ে পৌঁছেছিল। এরপর থেকেই নামতেই থাকছে। ট্রাওরে এই মুদ্রা ব্যবস্থার করা সমালোচনা করলেন। তার যুক্তি পরিষ্কার, যে দেশ নিজের মুদ্রা নিয়ন্ত্রণ করতে পারে না সে দেশ আসলে
আর্থিকভাবে স্বাধীন নয়। এইএস জোটের দেশগুলোর মধ্যে সিএফএ ছেড়ে নতুন মুদ্রায় যাওয়ার আলোচনা শুরু হলো। এত সব সংঘাতের মুখে পশ্চিমা বিশ্ব কি করল? ইসিওডব্লিউএস বুরকিনা ফাসো সহ সাহেল দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইউরোপীয় ইউনিয়ন সমর্থনও করেছিল। আন্তর্জাতিক মঞ্চে বুরকিনা ফাসোকে একঘরে করার চেষ্টা করা হলো, কিন্তু তাওরে ঘুরে গেলেন অন্যদিকে রাশিয়াকে কৌশলগত মিত্র ঘোষণা করলেন। 2023 সালে রাশিয়া আফ্রিকা সম্মেলনে পুতিনের সাথে বৈঠক করলেন এবং ইউক্রেন রাশিয়ার অভিযানকে সমর্থন দিলেন। রাশিয়া ওয়াগদুগুতে তাদের দূতাবাস পুনরায় খুলল, যা 1992 সালে বন্ধ হয়েছিল। চীনের সাথে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হলো। চীন 100টিরও বেশি সাজোয়া যান সরবরাহ করল। মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালের অভ্যুত্থান মার্কিন নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা ব্যাহত করেছে। আমেরিকা বুরকিনা ফাসোর উপর সরাসরি প্রভাব হারিয়ে ফেলল। তাওরে শুধু পুরনো সংযোগ ছিন্ন করেননি, নতুন সংযোগ তৈরিও করেছেন। মালি, নাইজার ও বুরকিনা ফাসো 2024 সালের জুলাই একটি কনফেডারেশন চুক্তিতে স্বাক্ষর করেছে, যা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার আরও বিস্তৃত কাঠামো তৈরি করেছে। 3 দেশের সেনাপ্রধান 2024 সালের নভেম্বরে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের ঘোষণা করেছেন। 2025 সালের ডিসেম্বরে এইএস এর চেয়ারম্যান হলেন ট্রাওরে নিজে। দায়িত্ব নেওয়ার পর বললেন, এইএস সব আফ্রিকানদের যারা সার্বভৌম, স্বাধীনতা ও সম্পূর্ণ মুক্তি চায় তাদের। নাম দেওয়া হলো দ্য ভয়েস অফ আফ্রিকা। 2025 সালের মে মাসে তালেবান প্রতিনিধিদের সাথে ইরানে বৈঠকও করেছেন বুরকিনা ফাসোর কর্মকর্তারা, যা পশ্চিমা বিশ্বকে আরও উদ্বিগ্ন করেছে। পরিণতিতে কি পেল আর কি হারালো, কিন্তু এই সাহসী লড়াইয়ের একটি বাস্তব মূল্য আছে। যা পেয়েছে বুরকিনা ফাসো: সোনার খনির নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। 2022 থেকে 2025 সালের মধ্যে মোট জিডিপি 18.8 বিলিয়ন থেকে 26.9 বিলিয়ন ডলারে 43% বৃদ্ধি। কিন্তু যা হারিয়েছে তা এখনও সংকটে। 2024 সালে বুরকিনা ফাসো পৃথিবীর সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ আক্রান্ত দেশ হয়েছে। 1532 জন মারা গেছেন। কূটনীতিবিদ ও মানবিক কর্মকর্তারা অনুমান করছেন বুরকিনা ফাসোতে মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 3 থেকে 5 মিলিয়ন। এটাই গল্পের সবচেয়ে কঠিন সত্য। ট্রাওরে সাহসী, কিন্তু সাহস একা যথেষ্ট নয়। মানুষ মরছে, মানুষ ঘর হারাচ্ছে। তাহলে ছবিটা কেমন? একদিকে একটা ছোট্ট দেশ যে ফ্রান্সকে বিতাড়িত করেছে, ইসিডব্লিউএস ছেড়ে বেরিয়ে গেছে, সোনার খনি ফিরিয়ে এনেছে, বিদেশি ঋণ শোধ করেছে, আর অন্যদিকে সেই একই দেশে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, হাজারো মানুষ সন্ত্রাসীদের হাতে মরছে। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যাচ্ছি। প্রথমত, পশ্চিমা ব্লকের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ কি শেষ পর্যন্ত বুরকিনা ফাসোর সাধারণ মানুষকে জীবন ভালো করবে, নাকি বড় শক্তিগুলোর সাথে সংঘাতের মূল্য গুনতে হবে সেই সাধারণ মানুষকে? দ্বিতীয়ত, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ কি ট্রাওরের এই মডেল থেকে কোনো শিক্ষা নিতে পারে, নাকি ছোট দেশের জন্য বড় শক্তির সাথে সমঝোতাই একমাত্র পথ? কমেন্টে আপনার মতামত জানান, আমরা পড়ি এবং উত্তর দেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।